আমি এ জ্বালাতে জ্বলব কত, এসে তো বাঁধবো কোথা? এই যে মেলা, দাদু হওয়া বড় জ্বালা, নাতি নাতনির সঙ্গে ধরেছি, দাদুর সঙ্গে মেলা যাব। কি করবে দাদু? নাতি নাতনিকে সঙ্গে করে নিয়ে মেলাতে মেলা দেখাইছি। এখন মেলায় যারা দোকানপাট এনেছে তারা চাইছে আমাদের মাল বিক্রি হোক। স্প্রিং এর গাড়ি টিপি দিচ্ছে, স্প্রিং ক্রিং ক্রিং করে এগিয়ে চলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট নাতি নাতনি বলছে দাদু ওই গাড়ি কিনবো। কি করবে দাদু? লজ্জায় পরে কিনে দিয়েছে। এবার টিপি দিচ্ছে, গাড়িতে দৌড়ে পালাইছে, বলে নিয়ে দাও। দাদু বুড়ো মানুষ, বলে শালা বারে ছেড়ে দিচ্ছে, দুজনে আমি কত কুড়িয়ে আনবো। দাদু এক কাজ করলে, একটা সুতো এনে গাড়িতে বেঁধে নাতির সোনা পাখিতে বেঁধে দিল, গোঁজে বেঁধে দিল। যা শালা কত যাবে, মানে সুতো যতটুকু মাল ততটুকু যাবে। যেমন টিপে দিয়েছে, কেরিং কেরিং করে আগে চলে গিয়েছে। এবার সুতো যতটুকু মাল গিয়েছে ততটুকু টেনে ধরে নিয়ে যাবার, আর কুড়িয়ে আনতে হয় না। এই খেলা করছে, টিপে দিতে চলে যাচ্ছে, সুতো কোটাই নিয়ে আনছে, টিপে দিতে চলে যাচ্ছে, সুতো কোটাই নিয়ে আনছে। বোনটা দেখেছে, দাদা তো আচ্ছা মজা, আচ্ছা খেলা আরম্ভ করেছে। বোনটা এসেছে দাদুর কাছে, দাদু বলে কি হলো ভাই, আমাকে বেঁধে দাও। কোথায় কি হলো, কি বাঁধবো? কি বলে দড়ি বেঁধে দাও। দাদা কাছে আমার বেঁধে দিয়েছে। দাদা যেখানে বেঁধে দিয়েছ আমার সেইখানে বেঁধে দাও। আরে বাঁধা জায়গা নাই, সবাই সুতো মানবো কোথায়, জ্বালাটা আমি জ্বলবো কত। আমি জিজ্ঞাসা করেছিলাম, মায়ের বুকে মৃত অজা, অজা মানে হচ্ছে ছাগল, তারপরে গৃধ রাজা, তার প্রত্যেকটা পালকের লেখা আছে সত্যমেব জয়তে। আমি বুঝতে পারলাম না ভাই, তোর দেশে এসে প্রথমেই এটা আমার নজরে পড়ল। তাহলে সত্যের জয় চিরকাল হবে, সত্যের জয় তো হবে সত্যই। কিন্তু এই মায়ের বুকে মৃত অজা কেন? এই মৃত অজার উপর গৃধ কেন? যাক বলিয়েছে তো বলা তো মন করে না। দ্বিতীয় জিজ্ঞাসা ছিল, একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায়, তাহলে উবুর হয়ে শুলে পরে কত টাকা পায়? টাকার অঙ্কটা বুঝেছে? এতক্ষণ গান তো শুনলেন, আমিও শুনলাম। তাহলে একবার চিত হয়ে শুলে কারেন্টে তার কেটে দেবে, 105 টাকা দেবে। তাহলে উবুর হইলে কত টাকা দেবে? উত্তর নাই। বলে ওদের গন্ডা গন্ডা ছেলে, তোরা ছেলে খেতে দিতে পারবি না, তাই কারেন্টে তার কাটলি। তোর যুগের যিনি মহানায়ক, বলছে লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না? তোর যুগের মহানায়ক গৌরাঙ্গ মহাপ্রভু তার মায়ের 10ম গর্ভের সন্তান। তোর যুগের বিদ্রোহী কবি নজরুল তার মায়ের 7ম গর্ভের সন্তান। তোর যুগের বিশ্বকবি রবি ঠাকুর তার মায়ের 8ম গর্ভের সন্তান। তাহলে মেরা দো হামারা দো, ওই দুটো হবে, আর তার কেটে দিবি। তাহলে তো ভাগ্য আকাশে আর তো রবি উঠবে না, আর রবি জন্ম হবে না, আর নজরুলের জন্ম হবে না, আর মহাপ্রভু আসবে না। তাহলে তোর যুগে সচিমাতার যদি 10ম গর্ভের 10টা ছেলে হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার ভগবান হতে পারে, তাহলে আমার যুগের পরমায়ু কত? তোর তো কম পরমায়ু। তোর মানুষগুলো তো খাটো হয়ে গেছে। সত্য যুগে মানুষ ছিল 28 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 21 হাত, দাপর যুগের মানুষ ছিল 14 হাত। তাহলে একটা মানুষ যদি 28 হাত লম্বা হয়, তাহলে হাত পা তার যন্ত্রপাতিগুলো তো সেরকম হবে না? হবে না? আর কলিতে 3.5 হাত, 14 পোয়া। আপনারা মেপে দেখবেন, প্রত্যেকের হাতে 3.5 হাত, নিজে নিজের হাতে। তাহলে আমার যুগে 28 হাত, 21 হাত, 14 হাত, আর এই বর্তমান যুগে 14 পোয়া। তাহলে তোদের ছেলে পিলে খেতে দেওয়ার ক্ষমতা নাই, তাই তোরা অপারেশনের দিকে গিয়েছিস। টিবেক্টমি, ভ্যাসেক্টমি অপারেশন। তাহলে তোদের ভাগ্য আকাশে আর রবি উঠবে না। আমি ওটা জানতে চাই না। আমি জানতে চাইছিলাম, একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায়, তা উবুর হয়ে শুলে পরে কত টাকা পায়? পেয়ে গেছেন উত্তর আপনারা, তখন শুনলেন
কত টাকা পাবেন দেখুন, চিন্তা করে। আপনারা তো এই যুগেরই মানুষ, কি বলা যাবে? গোলমাল করছে কেন? কমিটি কমিটি তো গোলমাল করবে। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা ছিল নাম তিনটে, বেশি নয়, হরে কৃষ্ণ আর রাম। এই তিন নামে 16 নাম 32 অক্ষর হলো কি করে? বাবারে বাবারে, চোষ তো বাকি রাখে নাই কোনো জায়গায়। কি করে হইলো আপনাদেরকে একবার সামুক বুঝন করে বুঝিয়ে দিয়েছি। প্রথমে উঠে গল্প আরম্ভ হলো। এক বাবাজি এক মাতাজি ভিক্ষা করতে এলো, রাত লেগে গেল, এক ঘরে ঢুকলো, এক কম্বল ঢাকা দিল, কত গান গাইলো। আচ্ছা, এই বৈষ্ণব ধর্মটা সেকালে ছিল? সত্য যুগে বৈষ্ণব ধর্ম ছিল? ত্রেতা যুগে বৈষ্ণব ধর্ম ছিল? তারপর যুগে কি বৈষ্ণব ধর্ম ছিল? এই কলিকালে এই বৈষ্ণব ধর্মের প্রবর্তক গৌরাঙ্গ মহাপ্রভু। তোমার যুগের খিটকাল তুমি করলে হরি বলতে বলতেছে। সত্য যুগের নাম ছিল নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতাতে নাম ছিল রাম নারায়ণ মুকুন্দ মাধব মধুসূদন। তারপরে নাম ছিল হরে মুরারে মধু কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। আর কলিকালের নাম হরের নাম না বৈব কেবলম কালৌ নস্তব্য নস্তব্য গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা হইল কি করি? মাটির হাঁড়ি করে আনছিল, হাঁড়ি ভেঙে গেল। না বাবা, হাঁড়ি ভোজে আনা হয় না। পাল্লাদার শ্রেষ্ঠ, ওর ভাব হচ্ছে না স্পষ্ট, ওর স্বভাবে অভাব নষ্ট। কোথায় যাচ্ছে জানা, ময়ূর হয় না কাল পেঁচা, ময়না তুল্য কাদা খোঁচা, লোলা পেটা খোলা চাচা, জ্ঞান নাই বোচার আবসা। তোমার শিক্ষা কেমন? কি পেলেন? আমাদের যুগে ছিল 4টে ক্লাস, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। আর বর্তমানে ক্লাসে কি পেলেন? লেখাপড়া কি হলো? জানতে চাইছিলাম বড় তোমার শিক্ষানীতিটা কেমন? একজন মাস্টার একটা ছেলেকে বলছে, বাবা ভোলা রে, বলুন মাস্টার মশাই, তু বাবা কাল স্কুল আসে না? বেশ। কেন মাস্টার? কাল ইন্সপেক্টর আসবে। আগে আসতো, এখনো সব নাই। এখন থালা বাজাইতে বাজাইতে যাবে, মিড ডে মিলের ভাত খাবে, থালা বাজাইতে বাজাইতে ঘর আসবে। বলা বলছে, মাস্টার মশাই আমি স্কুল আসবো বটে, কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকবো। বলে দেখ কথা দিলি তো? বলে হ্যাঁ কথা দিলাম। ভোলা স্কুলে এসেছে, ইন্সপেক্টর এসেছে, সব ছেলে উঠে দাঁড়িয়েছে, ভোলাও দাঁড়িয়েছে। বলে বসো, সব বসো, তোমাদের কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, কেমন পড়াশোনা করছো, তোমাদেরকে একটু ধরাধরি করবো, তোমাদেরকে বলতে হবে। তা বলে বলুন মাস্টার মশাই, বলুন বলুন। ভোলা বলছে বলুন। বলে আচ্ছা, পৃথিবীর আকারটা কেমন? সব ছেলে চুপ করে বসে আছে, কেউ উত্তর দিচ্ছে না। ভোলা থাকতে না পেরে খানিকক্ষণ পর মাথা চুলকুতে চুলকুতে উঠে বলছে, স্যার আমি বলিব। মাস্টার দেখছে সর্বনাশ, একে বারণ করলেও শুনবে না, আর এলেও চুপ করে থাকবে না। মাস্টার ইন্সপেক্টরের পিছনে গিয়ে দেখাইছে এমনি করে ভোলাকে। ভোলা বলছে, মাস্টার মশাই পৃথিবীর আকারটা হলো ফুটো। ওই যে মাস্টার দেখিয়ে দিয়েছে, পৃথিবীর আকারটা হলো ফুটো। বলে বাহ, ভালো ভালো উত্তর দিয়েছে। এখন স্কুলের পাশে একটা পুকুর আছে, এরকম মোটা মোটা পদ্ম ফুল ফুটে আছে। ইন্সপেক্টরের নজর গিয়েছে, আর ওই জানলার ধারে একটা গাধা পেচ্ছা ফিরছে। ইন্সপেক্টর বলছে, আচ্ছা বলো তো বাবা, কমল মানে কি? সব ছেলে চুপ করে বসে আছে। বলা উঠে পড়েছে, মাথা চুল করছে, স্যার আমি বলবো। ওই বলো বলো। মাস্টার দেখলে সব ফোন আছে, একবার ভুল করেছে, আবার কি করবে কে জানে। মাস্টার ইন্সপেক্টরের পেছনে থেকে দেখাইছে ভোলা ওই যে পুকুরে। বলছে, স্যার কমল মানে গাধার পেচ্ছা। ওই যে গাধাটা পেচ্ছা ফিরছে, গাধার পেচ্ছা। বলে বাহ। মাস্টার মনে মনে ভাবছে, আমার চাকরি গেল। একে বারণ করলেও শুনবে না, এসেও চুপ করে থাকবে না।
আচ্ছা বাবা বলতে পারো একটা জিনিসের বিভিন্ন নাম কিন্তু বস্তু একটাই, বস্তু একটা, নাম আলাদা আলাদা। যেমন জল, ওয়াটার, আপ, মে, পানি, জলের নাম। সব ছেলে চুপ করে বসে আছে, বললাম স্যার আমি বলবো, বলে বলো বলো বলো, একটাই কি স্কুলে ছেলে, আর তো ছেলেই নাই। মাস্টার দেখছে তুই যা করবি কলকা, যা বলবি বলকা, আমি আর কিছু বলবো। বলে আচ্ছা মাস্টার মশাই আমি উপর থেকে বলবো না নামো থেকে বলবো? বলতো যেখান থেকে মন হবে সেখান থেকে বল। বল তাহলে আপনি হিসাবটা বুঝলেন? এই দেখুন মাথায় আছে, নাম হলো চুল, একটু নেমে আসুন। এই দেখুন চোখে আছে ভুরু, এটাও কিন্তু চুল, কিন্তু কেউ চুল বলে না। আর একটু নেমে আসুন, গালে আছে চুল, একে কেউ চুল বলে না, বলে দাড়ি। আর একটু নেমে আসুন, এই দেখুন মুখে আছে গোঁপ, এটাও চুল, কিন্তু কেউ চুল বলে না, বলে গোঁপ। আপনি আর একটু নেমে আসুন, মাস্টার বলছে তোকে জোর হাত করছে, আর নামি নেই। ওর নামতে নামতে কত দূর নাম দেখে তো বোঝা মুশকিল। এটা বেহায়া, অসভ্য, নোংরা, অশিক্ষিত, সব নতুন করে দিয়েছি, কিচ্ছু করতে পারো না। পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করেছো আমারই বস্তু, সব আমার দেওয়া, তুমি কিচ্ছু করতে পারো না। আমাকে ছাড়া তুমি এক পা চলতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। সব আমার, আমার মাটি, আমার জল, আমার আলো, আমার বাতাস, আমার আকাশ, সব আমার। ভোলাকে দাঁড় করিয়ে দিলে চুপ করে। ইন্সপেক্টর দেখছে ছেলেটা বেশ বলছিল, কত দূর যেত কি জানি, মাস্টার থামিয়ে দিলে জোর হাত করে, ভোলা আর নামি না। ইন্সপেক্টর দিলে সর্বনাশ। আচ্ছা বাবা হরধনুকে ভঙ্গ করেছিল কেউ বলতে পারো? বলা বলছে মাস্টার মশাই আমি সেদিন স্কুলে আসি নাই। কিন্তু স্কুলের মাস্টার বলছে না স্যার, ও ভোলাই ভেঙেছে। ভোলা বলছে আমি আসি নাই, আমি আসি নাই, আমি আসি নাই। আর ভোলার মাস্টার বলছে না, ও ভোলাই ভেঙেছে। ইন্সপেক্টর বুঝতে পেরেছে মাস্টারও জানে না হরধনুকে ভঙ্গ করেছে। ইন্সপেক্টর সাহেব মনের দুঃখে উপর মহলে গিয়ে ডিআই সাহেবের কাছে রেজিগনেশন লেটার লিখে জমা দিয়ে বলছে স্যার এই চাকরি আমি আর করবো না। বলে কি হইল? বলে একটা স্কুলে গেলাম, ভোলা বলে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, সে কত কোটা উত্তর দিলে, দারুণ উত্তর। শেষ বেলাতে জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবা হরধনু ভঙ্গ কে করেছিল? ভোলা বলছে আমি স্কুল আসি নাই। আর ভোলার মাস্টার বলছে ভোলাই ভেঙেছে। ডিআই সাহেব বলছে আপনার রেজিগনেশন লেটারটাকে ছেড়ুন। লোকে চাকরি পেয়েছে না, চাকরির জন্য কি হয়েছে তার ঠিক নাই, আপনি চাকরি ছাড়বেন কেন? আমি একটা 10,000 টাকা চেক আপনাকে স্যাংশন করে দিলাম, আপনি ভাঙা ধনুকটা সারিয়ে দেন। বলুন, সেও জানে না যে সবারই মাথাতে বসে আছে ডিআই, সেও জানে না হরধনু ভঙ্গ কে করেছিল। এই তো তোমার শিক্ষা, এই শিক্ষায় জগৎ চলতে পারে না। তোমার বুনিয়াদি শিক্ষা কই? তোমার শিক্ষার মধ্যে গুজামেন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ সারা জীবনে হেঁটের উপরে কাপড় পরিয়ে তেলা মাথাটা, মোটা মাথাটা নিয়ে যা সব লিখে দিয়ে গেল সব ভুল কথা। বলো ওই অজগর আসছে, তেলি অজগর থাকতে পারে? অজগর সব থাকতে পারবে? কাঠবেড়ালি ঢোলক বাজায়, কাঠবেড়ালি ঢোল বাজাইতে পারবে? তাহলে এই লোকটাকে মাইনে দেওয়া নাকি দরকার 700 টাকা? একটা কাঠবেড়ালি ঢোল নিতে হতো। তাই তোমার শিক্ষার মধ্যে ভুল, তোমার নীতি খারাপ, তোমার যুগ খারাপ। বলে আমাদের কলেজ যুগ, হ্যাঁ এদের কলেজ যুগ, এদের চলতে কল, এদের বলতে কল, এদের পেট করছে কল কল। ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে, আমি দেখে হলাম হাবা। আর দিন কত বাদ ইঞ্জেকশনে বাচ্চা হবে, লাগবে না কো বাবা। ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে তো হচ্ছে, তাহলে ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে, আমি দেখে আশ্চর্য, আমি হলাম হাবা। আর দিন কত বাদ এমন ইঞ্জেকশন বেরিবে, ইঞ্জেকশনই বাচ্চা হবে, লাগবে না কো বাবা। তোদিকে আর লাগবে না, মাও লাগবে না, বাবাও লাগবে না।
বাচ্চা হবে। ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট টিউবের মাঝখানে নলিনীর জন্ম দিল। সেখানে মাকেও লাগলো না, বাবাকেও লাগলো না। তাই তোদের এই কলের যোগ, তোদের চলতে কল, বলতে কল, তোদের পেট করছে কল কল। এই বর্তমান যুগে শিক্ষা নাই কেন? নাই টিকিদারির আদর, নাই বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়িয়ে হ্যাটকোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বান্দর। হনু বান্দর গুলা কথা বসে ঢালে, আর এখনকার মানুষগুলো কথা বসে ওই চেয়ারের উপরে। ধুতি পড়লে পরে কি হবে? চোট খুলে যাবে। তাই টিকি কেউ মানে না, দাড়িওয়ালা কেউ মানছে না। নাই টিকি দাড়ির আদর, নাই বাঙালি পোশাক ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়ে হ্যাটকোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বান্দর। এরা করেছে কি? এরা অখণ্ড ভারতকে করলো ব্যাস, ঢুকিয়ে দিল বিদেশি গ্যাস, ছিটিয়ে দিল জওহরলালের আস। আর এত বেটা ছেলে থাকতে মেয়ে ছেলের হাতে দিলে ক্যাশ। মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজা, চার কর্মে হয় না মজা। এপার বাংলা ওপার বাংলা ভাগ হয়ে গেল। দেশ যখন স্বাধীন হইলো, এপার বাংলা ওপার বাংলা ভাগ হইলো, তার কাঁটা পড়ে গেল। আবার মাঝে মাঝে ফাঁকাও থাকলো, এপার ওপার যাতায়াত করতে লাগলো। বিএসএফ এর গুলিতে ওরাও মারছে, এরাও মারতে লাগলো। তাহলে মায়ের বুকে যে তোরা ছুরি লাগাইলি, ভাগ করলি, আর যুদ্ধ পারলি। তাই অখণ্ড ভারতকে করলি তোরা ব্যাস, ঢুকিয়ে দিয়েছে বিদেশি গ্যাস। প্রতি রান্না ঘরে ঘরে উজ্জ্বলা গ্যাস দিয়ে দিয়েছে 400 টাকা। পকেটে গ্যাস লাইট বিল ধরাইছে, ছিটিয়ে দিলে জওহরলালের অ্যাশ, জওহরলালের ছাইগুলো ছিটিয়ে দিলে। আর কার হাতে ক্ষমতা দিলে? মেয়ে ছেলে হাতে, ইন্দিরা গান্ধীর হাতে। তাই মেয়ে যে সংসারে মেয়ে মোড়ল, যে দেশে বালক রাজা, সে দেশের অবস্থা খুব খারাপ। মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজা, এই চার কর্মে হয় না মজা। টাটকা টক খেলেও শরীর খারাপ করবে, বাসি তেলে ভাজা খেলে শরীর খারাপ করবে। আমার যুগে একটা ছেলে তার বাবার কথায় মাকে কেটেছিল, যার নাম পরশুরাম। জামদগ্নের কথা শুনে রেণুকাকে কেটেছিল তার মাকে। জল আনতে দেরি হয়েছিল, কার্তবীর্য অর্জুন জলকে আটকে দিয়েছিল 100 বাহু দিয়ে, তাই জল না পাওয়ার জন্য দেরি হয়েছিল। রাগান্বিত হয়ে বলেছিল, পুত্র তুমি যদি আমাকে মানো তাহলে তোমার মাকে এখনই তুমি হত্যা করো। বাবার কথা শুনে পরশুরাম কুঠারের দ্বারাই মাকে হত্যা করলো। হাতে লেগে গেল কুঠার। বলে, বাবা গো, আমি তোমার কথায় মাকে হত্যা করলাম, আমার কথায় আমার মাকে তুমি বাঁচিয়ে দাও। তাহলে মাকে কেটে মাকে বাঁচানো হয়েছিল। তোরা আজও পর্যন্ত মায়ের বুকে থেকে সেই কাঁটা টাটা তুলতে পারলি না। এপার বাংলা ওপার বাংলা ভাগ হয়ে গেল। কি করেছিস তোরা? নতুন কি করেছিস? সেদিনও যানবাহন ছিল, আজও যানবাহন আছে। সেদিনও টিভি ছিল, আজও টিভি আছে। সেদিনে মোবাইল ছিল, আজও মোবাইল আছে। তোরা কেবলমাত্র পরিবর্তন পরিবর্তন পরিমার্জন ছাড়া নতুন কিছু করতে পারো নাই, পারো নাই, পারো নাই। যা কথা ছন্দ ছাড়ি, সুর পাঁচালির ভাবধ্বনি শোনাইতে গান। আপনারা শুধু জন, আমি অভাজন, আমি এবার ছোট্ট করে শুনিয়ে যাব গান। দারে না দারে নারী রে না না, দারে না নারী নাই রে না না, দারে না না না, রে রে 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 না না নাই রে না না, রে রে না না নাই রে না না, রে রে না না না, রে রে না না না। দিরে নানা রে, আরে না দিরে নানা,
রে না রে দা রে না রে এ নাতি ভাই লাগায়া গো ওই তুমি নয়া আকাশে এদের কর্মে দোষে ও নাতি ভাই গো নাতি ভাই নাতি ভাই ওরে লাগায়া গো এই জমি আকাশে ও তোমার করে মধুসে কথাটা বর্তমান যুগে তিনটে জিনিস নষ্ট হয়েছে একটা হয়েছে পাটি একটা হয়েছে মাটি আর একটা হয়েছে পিটি পাটি নষ্ট হলো কি করি পাটিতে ছাড় ঢুকেছে আপনি যে পাটিতেই বসতে যান শীতল পাটি হোক মাদুর পাটি হোক যে পাটিতেই যান সারের কামড়ে রক্ত বার করে ছেড়ে দেবে পাটিতে ছাড় ঢুকেছে মাটি জাত মরিয়েছে ফসল লাগাইলেই পোকা ধান কাটতে হবে না যা অবস্থা মাঠে সব হলুদ হয়ে গেছে চাষি বীজ দিয়ে হাল্লা কাল্লা মাটি জাত মেরেছে রাসায়নিক সার দিয়ে নষ্ট হয়ে গেছে আর বিটির কথা বলিয়ে কাজ নাই আগে কবিরা বলতো যে দেশেতে বিটির দায়ে ভিটেই ঘুঘু চড়ে রে সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ আজ বিয়ে হচ্ছে না মেয়ে পাওয়া যাচ্ছে না হবে কি করে ওই দুটোর পর কেটে দিচ্ছে তাহলে কাটাকাটি করে যদি ছেলে বাইর করে দেয় তাহলে মেয়ে পাবে কোথা থেকে কত ছেলে বুড়িয়ে দেখে সংসার হচ্ছে না আবার যদি ওই 16,000 18,000 টাকার একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে পারেন ওই ঠেলা ঠেলি করে হাড়ি মিটি ডোম একটা বার করবে বেশ বেশ এখন তো জানি নাই কারণ ওদের যা আলোচনা যা ব্যবহার যা কথা আচ্ছা চণ্ডীদাস কোন যুগের মানুষ চণ্ডীদাস কোন যুগের মানুষ বর্তমানের না অতীতের চণ্ডীদাস যদি অতীতের না বর্তমানের আপনারা বলুন সেই চণ্ডীদাস ধোবার মেয়ে পা ধুয়ে গেছে তার তোর যুগের খেপা চণ্ডীদাস তো তোর যুগেরই মহাপুরুষ বলো সবার উপরে মানুষ সত্য তো সবার উপরে যদি মানুষ সত্য হয় তাহলে মানুষ উপর দিয়ে হাত তুলে প্রণাম করছে কাকে পাগলা কোথাকার মাথা মোটা এদের জলে আগুন এদের জলে আগুন শোনে আগুন এ নাতি ভাইয়ের জলে আগুন স্থলে আগুন মোচে রে আগুনের বীজ পড়ছে রে আগুনের বিষে মোচে রে আগুনের বীজ ওরে পড়ছে রে আগুনের বিষে ওরে লাগায় আগুন গোবিন্দ আকাশ ওরে ঘরে ভরসে ওরে লাগায় আগুন গোবিন্দ আকাশ
তাই দেখছে তোর কত মাটি আছে আজ বার করে ছেড়ে দেবো। মানুষ কুলে জন্ম নিলে তারে কি কেউ মানুষ বলে, কাগজের ফুল রং বাহারি ভ্রমর যায় না তার দিকে। আর কাগজে ফুল রং বাহারি ভ্রমর যায় না তার দিকে। মানুষ কুলে জন্ম নিলে তারে কি কেউ মানুষ বলে, কাগজের ফুল রং বাহারি ভ্রমর যায় না তার দিকে। কাগজে ফুল রং বাহারি ভ্রমর যায় না তার দিকে। সাধু সাজা সোজা, কিন্তু সাধু হওয়া বড় কঠিন। সাধু শাস্ত্র লব্ধ মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সাজা খুব সোজা, বেশি টাকা লাগবে না, কম টাকাতেই সাধু সাজা যাবে, কিন্তু সাধু হওয়া যাবে না। সাধুর পোশাক পরলে পরে তারে কি কেউ সাধু বলে, মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। সাধুর পোশাক পরলে পরে তারে কি কেউ সাধু বলে, মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। আগে নষ্ট পরে কষ্ট, আগে নষ্ট পরে কষ্ট নকলে দুই পাতার দই পড়িয়ে লোক মাতা লোক গল্প দিয়ে, লোক গলা কি শালিক পেঁচা বসে থাকবে মুখ। আহা লোক গুলাকে শালিক পেঁচা বসে থাকবে মুখ বুঝে। দুই পাতার এক দই পড়িয়ে লোক মাতাইলি গল্প দিয়ে, লোক গলা কি শালিক পেঁচা বসে থাকবে মুখ। আহা লোক গুলাকে শালিক পেঁচা বসে থাকবে মুখ বুঝে। এবার আমি ভাবের ঘরে ভাব লাগা, আমি ভাবের কথা বলি যাই ভাবের ঘরে ভাবের কথা বলে যাই ভাবের ঘরে ভাব লাগা। বলেছে ভালো কথা, বেশি বলেছে ভালো কথা গো, আমি শুনতে পেলাম কানে। ছোট্ট করে জানাইব আমার কবি গানে,
আপনারা সুধী শ্রোতা শুনেছেন সবাই, শুনেছে আপনারা সুধী শ্রোতা গো শুনেছেন সবাই, জিজ্ঞাসা করেছে আমায়, আমি জবাব দিয়ে যাই। বলে সত্যের পর তেতাই এলো, দাপর নাহি এলো, কি কারণে একের পরে তিনি হয়ে গেল। সত্য এক দাপর দুই, তেতা তিন হয়, কলি নাকি চার বটে যোগ মহাশয়। তাহলে সত্যের পর দাপর এলো না গো, কেন তেতা এলো? আমার নাতি ভাইয়ের জানতে বড় ইচ্ছা হয়ে গেল। আমায় জিজ্ঞাসা করছে, দাদু গো সত্যের পর দাপর নাই, সে তেতা এলো কেন? আমার জানতে বড় ইচ্ছা হলো। জানতে বড় ইচ্ছা হলো। জানবে জানবে অবশ্যই জানবে। তাহলে সত্য এক, ব্রহ্ম এক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তার তিনটে গুণ, সত্য রজ তম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলিফ লাম মিম। তাহলে এক ব্রহ্মের তিন গুণ। তাহলে একের পর তিন, দুই পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, তার চার ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাই একের পর তিন, তিনের পর দুই, দুইয়ের পর চার। এক হলো ব্রহ্ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তার তিনটে গুণ, ধর্ম সত্য রজতম, দুটো পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, চারটে ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ। এটা একটা উত্তর আমি সহজ ভাবে জানিয়ে দিলাম। সহজভাবে জানিয়ে দিলাম। আর একটা ভারত মাঝি তোমায় জবাব দেব আমি। উদ্দালক নামে মণি বনে থাকতেন তিনি, শতানন্দ নামে ছেলে গো সেই মুনির ছিল, চণ্ডী নামে পত্নী তাহার ফুল তুলিতে গেল। উদ্দালকের পত্নী চণ্ডী সেদিন ফুল তুলিতে যায়। ফুল তুলিতে, ফুল তুলিতে এই জায়গাতে একটা চরমতম শিক্ষণীয় জিনিস আছে। যে মায়ের ফুল ফোটে নাই, সে মা যদি যায়, ফুল মাথা নত করে তার হাতে ধরা দেয়। মায়ের গায়ে ফুল ফোটে, মায়ের গায়ে মা আসে 11 বছর 11 মাস 27 দিন পরে, 42 বছর হলে পরে ঝরে পড়ে যায়। তাহলে যে মায়ের গায়ে মায়া আসে নাই, সে মা যদি ফুল তুলিতে যায়, মাথা নত করে ফুল তার কোলে পড়ে যায়। যার ফুল গিয়েছে ঝরিয়ে গো, যে দেহে ফুল গেছে ঝরিয়ে, সেজন যদি যাবে নামকার ফুল ওপরে দিয়ে ভয়ে পালাই। খুব বুঝার কথা। আর যে গাছেতে আছে ফুল, সে যদি ফুল তুলিতে যায়, ফুল তুলিতে, ফুল তুলিতে কথাটা একটু ঢাকা দিয়ে বলছিল আমাকে, আপনারা বোঝার চেষ্টা করুন। কারণ মায়ের গায়ে ফুল ফোটে, তাহলে যে মায়ের ফুল ফুটেছে সে মা যখন ফুল তুলতে যাবে, ফুল কোনো সারা শব্দ দেবে না। যে মায়ের ফুল ফোটে নাই, সে তুলতে গেলে ফুল নিচে আসবে। আর যে মায়ের ফুল ঝরিয়ে গেছে, সে যদি ফুল তুলতে যায়, তখন
ফুলপতি উঠে যাবে। অদ্যালোকের পত্নী চণ্ডী ফুল তুলিতে গেল, একজন যশোরী এসে জোর করিয়ে তারে ধরিয়ে নিয়ে গেল। জোর করিয়া বলাৎকার মনের মাঝে করে, ঘন্টা খানেক পরে আবার এলো সেজন ফিরি। ছেলে বলছে মা গো তুমি কি আনন্দ পাও, বলো 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 মা গো আমার জানার অভিপ্রায়। বাবা রে এ কি আনন্দ, জোর করে ধরেছে আমায়, কি করিব আমি দেবতারে ডেকে এনে যত সাধু মুনি ঋষি এসে ফুলের পরাগে পরিয়ে দিল। প্রথম সিন্দুর দান হলো, ফুলের পরাগ পরিয়ে দিয়ে বিধান করলো আজ থেকে কোনো বড় নারীকে কোনো অসুর জোর জবরদস্তি ধারণ করতে পারবে না। আর এক কথা ভারত মাঝে আমরা দেখতে পাই, অহল্যা পাষাণ হয়েছে গো গৌতম মুনির অভিশাপে গো মহাশয়। কেন পাষাণ হল? ইন্দ্র রাজা মহাতেজা গৌতমের ঘরে এলো, ন্যায় শাস্ত্র শিখবো বলে আশ্রয় সেদিনে নিল। মায়ের রূপে হয়ে আসক্ত কি করিল সে, দেবরাজ ইন্দ্র গুরুদেবের গতিবিধিকে লক্ষ্য করলেন। ভোরবেলাতে 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে গৌতম মুনি নিজের পোশাক পরিত্যাগ করে কুমণ্ডল হাতে করে স্নানের দিকে যাত্রা করল। ইন্দ্র দেখলেই তোমার সুযোগ। পরের দিনে রাত্রে দ্বিপ্রহরে বাঁশে ঝরে গিয়ে নাড়াইছে, আর পাখিগুলা কলরব করে প্রাণের ভয়ে উড়ে চলে যায়। অহল্যা সতী নারী গো সত্তা ধরতে পারে, স্বামীর সত্তা রক্ষা করলে সতী হতে পারে। সাবিত্রী সতী সাবিত্রী, 7টা স্বামী থাকলেও সতী সাবিত্রী হওয়া যায় যদি সে সত্তাকে রক্ষা করতে পারে। আর যে নিজের সত্তাও রক্ষা করে না, স্বামীর সত্তাও রক্ষা করতে পারে না, সে কখনো সতী হতে পারে না। সতী নারী কি করিবে, পতি ঘুমাইয়ে কোলে জাগাইয়ে বলে স্বামী গো যাও স্নানে চলে। একই অহল্যা, এই মাত্র আমি তোমার কোলে মাথা দিয়ে ঘুমালাম, তুমি বলছো নিশি প্রভাত হয়ে গেছে। হে স্বামী, যত পাখি কিচিমিচি কিচিমিচি করে উড়ে গেল, মনে হয় আর তো নিশি নাই। গৌতম মুনি তাড়াতাড়ি বস্ত্রটা পরিত্যাগ করে কুমণ্ডল হাতে ধরে স্নানের উদ্দেশ্যে বাড়ির বাহির হলো। সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গুরুর পোশাক পরে ঘরে গিয়ে বলে না 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 হল্লা এসো, আমাকে রমণ দাও, এখনো নিশি প্রভাত হয়নি। এধারে গৌতম মুনি ফিরে এসে দেখে রমণের চিহ্ন। ইন্দ্রকে বললে আরে তুমি যার জন্য লালাই তো তোমার সর্বাঙ্গে হবে ভোগ। আর অহল্যা তুমি এত বড় পাষাণী, তুমি চিনতে পারো নি স্বামী, আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি পাষাণ হও। আমি যে পাষাণ হবো স্বামী, আমি কবে পাবো মুক্তি? বলে যেদিনে আসবে রাম এই ধরার বুকে, এই
শ্মশানে পা দিলে সেদিন তুমি আবার হবে মানবী। সদানন্দ বলছে বাবা রাম আসবে কবে? বলে রাম আসবে ত্রেতা, এখন সত্য দাপর, তারপর হবে ত্রেতা। ছেলে বলছে না আমি এতদিন তো মা ছাড়া হব না। নিমিষারণ্যে বসে মুনি ঋষিদের আহ্বান করলো। ৩৩ কোটি দেবতারা নিচে এসে নেমে বলল বালক তোমার তপস্যায় আমরা সন্তুষ্ট হয়েছি, আমরা কথা দিলাম সত্যের পর তারপর না এসে ত্রেতা আসবে আসবে আসবে। তাই সত্যের পরে ত্রেতা এলো, সত্যের পরে ত্রেতা এলো, সত্যের পরে ত্রেতা এলো, সত্যের পরে ত্রেতা এলো। তোমায় গোপনে কথা বলা হলো, সত্যের পরে ত্রেতা এলো। ওরে বলিতে বলিতে কথা বৃন্দাবনে গেল। বৃন্দাবনের কথা তুলে তারে আনন্দ দিল। বাউলের গল্পতে ঘাটে গো আজ এ গান গায়। শুনেছে তাই বলছে দাদু বলো তো জামাই। আজ বাউল গল গাইছে গুণের ভাগনা রে তুই ভালো তোর মামা ভালো। ভাঙনারে তুই ভালো তোর মামা ভালো নয়, গুণের ভাঙনারে তুই ভালো তোর মামা ভালো প্রথমেই ভুল শুনেছে। গুণের ভাগ্নে, গুণের ভাগ্নে, আমার গুণের ভাগ্নে, আমার দোষের ভাগ্নে। গুণের ভাগনা রে তুই ভালো তোর মামা ভালো নয়, গুণের ভাঙনারে তুই ভালো তোর মামা ভালো নয়, গুণের ভাঙনারে তুই ভালো তোর মামা ভালো নয়। ভাগনা গেল গায়ে দোবাতে মামি কে গেল এ যা, আমি কেড়ে লয়ে যা, ভাগনা গেল গায়ে দোবাতে মামি বাছুর ধরতে যা। আমি বাছুর ধরতে যা, এর মাঠে দুধ না পেয়ে মামি রে দোহাই গুণের ভাঙনারে তুই ভালো তোর মামা ভালো নয়, গুণের ভাঙনারে তুই ভালো তোর মামা ভালো নয়, গুণের ভাঙনারে তুই ভালো তোর মামা ভালো নয়। খুব খারাপ কথা, খুব খারাপ গান। দোহাই দোহাই উৎসব মেরে দিয়েছে। সর্বপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দনং পার্থ বৎস সুধী ভোক্তা দুগ্ধং কৃতাং অমৃতং মহৎ। আমাদের উপনিষদ গুলা গায়ের মতো। গায়ের যেমন 4টে বাঁক তেমনি আমাদের সনাতন ধর্মের 4টে বেদ ঋক সাম যজু অথর্ব। বাছুরকে অর্জুন দহন করছে কে? ভগবান কৃষ্ণ। খাচ্ছে কে? শুধু ভক্ত যারা। অর্জুন যদি দুধ পানিয়ে না দেয় তাহলে ভগবান দুগ্ধ দহন করতে পারবেন। আপনারা জগতে দেখবেন গাই দইতে হলে আগে বাছুরকে ছাড়তে হয়। বাছুর গিয়ে মায়ের মাঠে ঠুকুরে ঠুকুরে দুধকে নামিয়ে আনে। যেমন মুখে ফেনা কাটে অমনি গোয়ালা বাছুরকে কানে ধরি মুজে বেঁধে দিয়ে দুধটা টেনে দোয়াই দেয়। তাই সর্বপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দনং পার্থ বৎস সুধী ভোক্তা দুগ্ধং কৃতাং অমৃতং মহৎ। কে দোয়াইছে কে বা খাচ্ছে কে বা বাজর হলো। গাই দোয়াতে গিয়ে মাঠে দুধ নাই পেল। এমন করে টেনে মেরে দিয়েছে দুধ আর দুধ নাই। তখন করলো কি ভগবান? দোহাই দোহাই দোহাই। জগতের গুরু
গোবিন্দ গোবিন্দ জগৎগুরু শ্রী গোবিন্দ গো গোবিন্দের গুরু রায় রাধার সমাজে ভর্তি না হলে মুক্তি পাওয়া যায় জগৎগুরু শ্রী গোবিন্দ গোবিন্দের গুরুকে গোবিন্দের গুরু হলো রায় রাধার সমাজে ভর্তি না হলে এ জীবের মুক্তি নাই 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 একদিন গোবিন্দ জিজ্ঞেস করছে রাধারানী তুমি আমাকে ভালোবাসো বলে হ্যাঁ খুব ভালোবাসি তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো গোবিন্দ কিছু আমাকে দিলে না রাধে কেমন ভালোবাসা তোমার রাধে বলছি বধূ হে আমি যেটাই দিতে যাই আমি কি দেব বধূ ভেবে না পাই আমি আর কি দেব বদ ভেবে না পাই আমি কি দিব বধূ ভেবে না পাই আমি আর কি দেব বদ ভেবে না পাই আমি যেটা দেব মনে করি সেটার মাঝে তুমি যেটা দেব মনে করি সেটার মাঝে তুমি ওগো যেটা দেব মনে করি সেটার মাঝে তুমি যেটা দেব মনে করি সেটার মাঝে তুমি তাহলে দেব কি সবই তো তুমি সবই তো তোমার জীবন যৌবন কুলশীলমান আমাদের জীবন যৌবন কুলশীলমান আমাদের জীবন যৌবন কুলশীলমান সব করেছি দান আমার বলতে রাখি নাই বন্ধু হে সবই তো দিলাম সবই তো দিয়ে দিয়েছি তোমাকে রাখি নাই তো বেশি। তাহলে এখানে অন্যায় কথা খারাপ কথা এই রাধা কৃষ্ণের প্রেমলীলা কত বছর বয়স পর্যন্ত হয়েছিল তোমার জানা আছে বলছে একদিক ঢাকতে একদিক উদুম তোমার মতো দুমদুম সময় নাকি তোমার একদিক ঢাকতে একদিক উদুম হবে আর তোমার দিদি মায়ের হবে না বাচ্চা ছেলে 7 বছর 8 বছর 9 বছরের মেয়ে সে একদিক ঢাকুক আর দুদিক ঢাকুক তার কি হয়ে গেল এরকম যদি মেয়ে হইতো তাহলে ভাবনা চিন্তা করার ছিল সেই মেয়েটা তো এরকম ছিল না আচ্ছা বললো তো কি হইলো কি হয়ে গেল সাত ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি এইও বলে ভাব ভাতারি বলে গেছে ভাই ভাতারি এইও ভালো কথা আপনারা কিছুদিন আগে কিছুদিন বলতে প্রায় 25-30 বছর হয়ে গেল উত্তম কুমার মহানায়ক উত্তম কুমার প্রত্যেকের জানা এই যুগের মহানায়ক উত্তম কুমার সংসার সীমান্তে বলে একটা সিনেমার বই করেছিল সেই সংসার সীমান্তে বইয়ে একটা গান ছিল সেই গানটা উত্তম কুমার করেছিল ও সালের জামাই রে তুই কেন মোরে ভাতার হলি না ও সালের জামাই রে তুই কেন মোর ভাতার হলি না ও সালের জামাই রে তুই কেন মোর ভাতার হলি না ভাতার কথাটা খুব খারাপ ভাতার পাশে শুন না কাটোয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একটা মেয়ে ছুটে এসে বলছে দেখেন মাস্টারকে মাস্টার মশাই আমাকে 4টে ভাতার দেন না সে নতুন সেদিন জয়েন করেছে ভাতার বলি যে একটা জায়গা আছে মাস্টার জানা কি বলছো
তাহলে আপনি এই খাতাটা খুলে দেখুন আমি কি বলছি। ভাতার ভর্তা বা কর্তা, সংসারের যিনি ভর্তা বা কর্তা তিনি হলেন ভাতার। ভাতার ভাতার ভাতার, তাহলে সাত ভাতারই সতী সাবিত্রী হইল। সতী হইতে পারে কে? সৎটাকে রক্ষা করতে পারলে সতী হয়, তার 7টাই হোক আর 10টাই হোক আর 15টাই হোক। 5 ভাতারিকে দ্রৌপদী, তার 5টা স্বামী, সে কোনদিন বিধবা হইল না। এই ওস্তারি হয়ে থাকবে, বলে এইও কামাইতে হবে, বিয়ে তো বলে না, মানে সে চিরদিন এই ওস্তারি হয়ে থাকবে। সে কোনদিন বিধবা হইল না, সে অধবা হইল না, সে ধবধবাও হইল না। ভাই ভাতারি কাকে বলছি? ভারত মাতা যদি আমাদের মা হয়, একটা মায়ের জন্য আমরা সন্তান হই, তাহলে ভাই ভাতারিকে সবাই তো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়। এক মায়ের সন্তান আমরা ভাই বোন সম্বন্ধ, এক মায়ের ছেলে সম্বন্ধ কি হবে? ভাই বোন হবে তো। তাহলে ভারত মাতার যদি আমরা সন্তান হই, তাহলে আমরা সবাই তো ভাই ভাতারি। এই তুমিও বটো, তুমিও ভাই ভাতারি। বাপ ভাতারিকে ব্রহ্মাগ্নি পঞ্চফুল ধনু কামের তৈরি করলো মদন, মাদন, শোষণ, স্তম্ভন, উর্মিলন। 5টা বান তৈরি করে মদন বানটা নিজের অঙ্গে মারলেন। মদন মানে হচ্ছে কাম। কামের জ্বালায় জর্জরিত হয়ে সম্মুখে কন্যা সন্ধ্যাকে করতে গেল আলিঙ্গন। সন্ধ্যা লজ্জায় লুকালো, গেল কোথায়? বিষ্ণু লোকে বিচার চাইতে। বিচার হলো সন্ধ্যা থেকে 3 ভাগে ভাগ হলো, প্রাত সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ং সন্ধ্যা। আর ব্রহ্মার হবে না পূজা। যে অপরাধের অপরাধী ব্রহ্মা, যে বান তৈরি করে নিজের অঙ্গে মেরে নিজের কন্যার করেছে অপমান, আজ থেকে ব্রহ্ম পুজো বন্ধ। আর সন্ধ্যা হবে 3 বার, একবার নয়। তাতে জগতে লোকের মঙ্গল হলো, জগতে লোকে মঙ্গল হলো, জগতের লোকের মঙ্গল হলো, জগতে লোকে মঙ্গল হলো। ওরে 3 সন্ধ্যাতে ভাগ হয়ে গেল, জগতে লোকে মঙ্গল হলো। বলে রাধার ঋণকে শোধ করিতে না ধীরে না ধীরে না না না, আমার গৌর হরি এলো। হরি ও ধীরে না ধীরে না না ধীরে না না না, সে যে রাধার কাছে হলো ঋণী গো, ধীরে না ধীরে না ধীরে না 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 না, ঋণ কেমনে শোধ হলো? ও হরি ও ধীরে না না ধীরে না না ধীরে না না না, চোরের মতো তোমার নিমাই সন্ন্যাসেতে যায়, বিষ্ণু প্রিয়ারে ঘুম পাড়াইয়ে চলে গেল হায়। শাস্ত্রে নিষেধ আছে, অশ্বমেধ গোবলম্বং সন্ন্যাস কলপত্রিকং দেব রেণ সুত পুত্র কলৌ পঞ্চ বিবর্জয়ে। এই গলিতে আছে মানা, তুমি কি জানো না? 5টা জিনিসের উপরে ইনজাংশন জারি হয়েছে গো, এ 5টা হবে না। অশ্বমেধ হবে না, গোমেধ হবে না, মাংসের শ্রাদ্ধ হবে না। অশ্বমেধ যজ্ঞ করা হতো সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে। মানে ঘোড়াকে কেটে ঘিয়ে পুড়িয়ে পুরো ঘোড়াকে ছোকরা করা হতো, একে বলা হতো অশ্বমেধ যজ্ঞ। গোমেধ যজ্ঞ বৃদ্ধ গরুকে কেটে টুকরো টুকরো করে ঘি দিয়ে পুড়িয়ে ছাই করে মন্ত্রপুত করে তাকে যুবক করে দেওয়া হতো। মাংসের শ্রাদ্ধ হতো, স্বামী মরে গেলে দ্বিতীয় বর দ্বারা সন্তান উৎপাদন করা যেত, কিন্তু আর হবে না। অশ্বমেধ যজ্ঞ হবে না, গোমের যজ্ঞ হবে না,
দ্বিতীয় বর দ্বারা সন্তান উৎপাদন হবে না, মাংসের সাধ্য হবে না। আর কলিতে সন্ন্যাসীকে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই পাঁচটা জিনিস আছে মানা। তাহলে তোমার গৌর হরি সন্ন্যাসী গেল কেন? ঘুম পাড়িয়ে দিয়েছে, পা দুটো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। 1 বছর বিবাহ হয়েছে, হাতটা ছাড়িয়ে দিয়ে বালিশের উপরে চাপিয়ে দিয়ে চোরের মতো পালাইছে। মাঝ মাঠে আগ লাগিয়ে ঘরে যদি কেউ ঘুমোয়, আর এই আশ্বিন কার্তিক মাসের সময় যদি আগ ভেঙে একবার কেউ খায়, আখের রস এখন এত মিষ্টি গো, সে দিন সেই আগ খেতে সেইখানকেই যাবে। তাহলে তোমার গৌর হরি মাঝ মাঠে আগ লাগিয়ে দিয়ে পালিয়ে গেল। একটা হলো সাপে খেয়ে, যার নাম হলো লক্ষ্মী প্রিয়া, আর একজনকে মায়ায় পাড়িয়ে 1 বছরের মধ্যে ত্যাগ করি সন্ন্যাসী দিচ্ছে। সন্ন্যাস মানা আছে, তবু চলল সন্ন্যাসে। বিষ্ণু প্রিয়া গো আমি সন্ন্যাসীতে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। তাহলে তুমি সন্ন্যাসীকে, তোমার যুগের মহানায়ক সন্ন্যাসে গেল কেন? নিষেধ আছে, সন্ন্যাস হবে না। তো ত্রাবিও কেন নিল সন্ন্যাস? গৌর হরি তোমার যুগ খুব ভালো, তুমি বলছিলে না? আমি বলেছিলাম তোমার যুগ ধন্য কিসে? কলির প্রথম সন্ধ্যা 36,000 বৎসর, সেই 36,000 বৎসর এই কলিতে হয়েছিল জগন্নাথ লীলা। তাহলে কলি ধন্য কিসে হলো? এই কলিকালে 4 মহাপুরুষকে পেল, হরে কৃষ্ণ রাম 3টে নাম, আর মহাপ্রভু অবতরী রাধা কৃষ্ণ 2 এক দেহ। রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহধারী, অনন্য বিলাসের রস আস্বাদনকারী। সেই 2 এক বে গৌরাঙ্গ গোসাই ভাব আস্বাদিতে দোহে হয়েছে এক ঠাই। অন্তে কৃষ্ণ বাইরে রাধা হরি হরি বলে, অন্তে কৃষ্ণ বাইরে রাধা হরি হরি বলে, অন্তে কৃষ্ণ বাইরে রাধা হরি হরি বলে, অন্তে কৃষ্ণ বাইরে রাধা হরি হরি বলে। বলাইতে হরি নাম হরি এলো চলে, বলাইতে হরি নাম হরি এলো তোরে, বলাইতে হরি নাম হরি এলেন চলে, বলাইতে হরি নাম হরি এলো তোরে। সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, সবাই বলো হরি হরি, হরি যে পারের কান্ডারি, সবাই বলো হরি হরি, হরি যে পারের কান্ডারি, সবাই বলো হরি হরি। আরে ভাই তো আমার ধনে হলি ধনি, দিরে না দিরে না দিরে না 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 না, তোরে ধন কি বাই আছে? আরে ও দিরে না দিরে না না দিরে না না না, ওরে আমার যুগের রাধা কৃষ্ণ দিরে না দিরে না দিরে না 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 না, গৌর হরি হয়েছে। ও দিরে না দিরে না না দিরে না না না। তাই তো হবে। তাই মহাজন এক জায়গাতে বলছে, ওরে দেশের দশা, এই দেশের দশা, এই দেশের দশা এখন তেমন নয়, দেশের দশা এখন তেমন নয়, মেঘে যে নতুন হয়, দশা এখন তেমন নয়, নতুন হাওয়ায়
তেমন নয়। ছেলে থাকে শহরে, আমার ছেলেও থাকে 30,000 টাকা দামের ফ্ল্যাটে বাস করে 3 তলাতে। ছেলে থাকে শহরে, বাবা হিটের উপরে কাপড় পরিয়ে পুকুরের মাগুর মাছ, জমি লঘু ধানের চাল, সরু চাল, দেরাদুন 36-এর চাল, ক্ষেতের পালন শাক, টনকা শাক তুলে নাতিকে বৌমাকে ছেলেকে খাওয়াবো বলে বিকেল বেলায় গিয়ে হাজির হয়েছে। ছেলে বলছে হ্যাঁ গো, তা বাবা এলো রান্না বান্না, বলে ও কিছু দরকার নাই, আমরা তো রেতে রুটি খাবো, দিনে কাজ জল ছাকা ভাত আছে, কলাই মেখে বাবাকে দিয়ে দেবো। এবার বউ যা বলবে তাই তো করতে হবে, বউর উপর তো যেতে পারবে না ছেলে। বাবা শুনলো কানে, শালা আমাকে জল ছাকা ভাত দেবে কলাই মাটা দিয়ে। কিছুক্ষণ পরে বউর ভাই একটা 500 টাকার নোট আর একটা থলি ধরে দিয়ে বলে যাও। বলে কোথা যাবো? বলে বয়লার নিয়ে এসি। বলে তাই হয় নাকি? তাই বাবাকে কলাই মাটা ভাত দিলে আর শালাকে দিয়ে ওই ভাত খাবে, মাংস ঝোল দিয়ে গন্ধ উঠবে, বাবা বুঝতে পারবে না। তাহলে প্রেসার কুকারে রান্না করব, তোমার বাবা কিছু বুঝতে পারবে না। বাবা তো মানে হলো গরু নাকি? প্রেসার কুকারে রান্না হইলো, হাসি ঠাট্টা তামসা খাওয়া দাওয়া হইলো, বাবা জুলজুল করে দেখলো, শুনলো, বাবাকে আর 1 পিস মাংস দিল না। সকালবেলায় উঠে বলছি, আরে মদন বাড়ি চললাম। বলে বাবা আবার এসো? বলে হ্যাঁ বাবা আসবো, তবে তোর বাবা হয়ে আসবো না, তো শালা হয়ে যদি কোনদিন জন্মাইতে পারি সেই দিন তোর বাড়ি আমি আসবো। আর তোর যুগের বড়াই করছিস? আমরা পুরাণের পাতা লিখে গেছি ভাই, ওরে মা বাবারও মতো গুরু এ জগতে নাই। আহা মা বাবারও মতো গুরু এ জগতে না। আয় 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 আমরা পুরাণের পাতায় লিখে গেছি ভাই, মা বাবারও মতো গুরু এ জগতে নাই। আহা মা বাবারও মতো গুরু এ জগতে না। আয় 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 সেসব দিন গেল বেয়ে, নতুন দিন এলো ভেয়ে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। আহা গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। সেসব দিন গেল বেয়ে, নতুন দিন এলো ভেয়ে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। আহা গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। ওনারা শয্যা গুরুর চরণ পেয়ে আসল গুরু ভুলে যায়। আসল গুরু ভুলে যায়, কই আসল গুরু ভুলে যায়, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই কো যদি না লাগে বেশি। আজ লোক বলে সেই ভাইয়ের ছেলে দুটো খেতে না পেলে, ভাইয়ের দাদা দেখে না কো তারে চোখ মেলে। আহা ভাইয়ের দাদা দেখে না কো তারে চোখ মিলে। সেই ভাইয়ের ছেলে দুটো খেতে না পেলে, ভাইয়ের দাদা দেখে না কো তারে চোখ মেলে। আহা ভাইয়ের দাদা দেখে না কো তারে চোখ মিলে। এদিকে শালার বুকে হৃদয় জ্বলে, ওরে শালার বুকে হৃদয় জ্বলে। এদিকে শালার বুকে হৃদয় জ্বলে, সেটা বটে মেঘের ভাই। সেটা বাটে মেঘের ভাই গো, সেটা বাটে মেঘের ভাই, সেটা বাটে মেঘের ভাই গো, সেটা বাটে মেঘের ভাই। দেশের কথা তেমন কিছু নয়। যার গোটা 4 বেটা, তার কি বুকের পাটা, বেটা না গো ঠিক যেন কালী পুজোর পাটা। বেটা নয় জানো কো কালী পুজোর পাটা। আয় 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 এই 10-20 বছর আগে কোন চাষার বেটা যদি চাকরি পেত, তার চাষা কত টাকা পণ নেবে সে ভাবতে পারত না। কিন্তু এখন আর তা উপায় নাই।
যার গোটা চার বেটা তার কি বুকের পাটা, বেটা নয় তো ঠিক যেন কালী পুজোর পাটা। আহা বেটা নয় যেন কালী পুজোর পাটা। আয় 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 তাদের সিং দেখিয়ে দাম ছোটে মেয়ের বাবার ঘাম, কুটে পাটা চোটে করি এখন জানিলাম। আহা উটের পাটা ছোটে করি এখন জানিলাম। আয় 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 ওরে মধু ঠাকুর ভেবে বলে বেটার বাবা হওয়া চাই। বাবা হওয়া যায় গো, বেটার বাবা হওয়া যায়, বেটার বাবা হওয়া যায় গো, বেটার বাবা হওয়া যায়। দেশের কথা এমন কিছু না। চমৎকার ভাষা, চমৎকার আলোচনা, চমৎকার সভা, যদি আমি হেরে যাই আমার দুঃখ নাই। আমার নাতি আমার বংশধর বলছে তোমার মুখে দিয়েছি মুতি, আমি তোমার নাতি বংশে দেবো বাতি। আরে ভাই ওই ধন আমার মুখে দেবার আর চেষ্টা করিস না, ওই সোনা আমাকে দেবার আর চেষ্টা করিস না, কারণ সোনা লাখ টাকা ভরি। এই ধামটারা সে সোনা কিনতে হয়তো কালকে, সোনার কেনা বাদ দিয়ে ঝাঁটা কিনতে আরম্ভ করেছে। সোনা কিনবে কি করে? 1 লাখ টাকা ভরি। ওই সোনা আমাকে দেবার চেষ্টা করিস না, যদি খানিক আর্ধেক থাকে আমার না বউকে দিস, তোকে ভালোবাসে। যাই হোক, কবি গানের পরিসমাপ্তি নাই, কবি গানের জবনিকা নাই। যে যখন ওঠে আপন গতিতে ছোটে, অতীত আর বর্তমান, একাল আর সেকাল, নবীন আর প্রবীণ, আমরা দুজনে দাঁড়িয়ে যতটুকু পারলাম আপনাদের সেবা করলাম। যদি আমাদের ভুল হয়ে থাকে, যদি কারো প্রাণে আঘাত লেগে থাকে, হংসাসনে বসে ক্ষমা করবেন। হাঁসকে খিরে নিড়ে দিলে হাঁস যেমন ক্ষীরকে খায়, নীরকে ত্যাগ করে, মেলা দেখতে গিয়ে মিষ্টি খেয়ে যেমন ঠোঙাটা ফেলে দেন, তদ্রুপ আমাদের ভালোটা